সবাইকে স্বাগত জানাই আজকের এটিএন বিজনেস অ্যান্ড ফিনান্স অনুষ্ঠান। সাথে আছে আমি শারমিন মিশু। প্রিয় দর্শক, আদিম যুগ থেকে পেপার কারেন্সির প্রচলন ছিল, তারই ধারাবাহিকতায় গড়ে উঠেছে ব্যাংকিং সেক্টর। সময়ের সাথে তাল মিলিয়ে চলতে চলতে পরিবর্তন হয়েছে ব্যাংকিং পদ্ধতি, গড়ে উঠেছে অনলাইন ব্যাংকিং, ডিজিটাল ব্যাংকিং এবং গ্রিন ব্যাংকিং। নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের আজকের আলোচ্য বিষয়। বলে দিচ্ছি, আমাদের আজকের টপিক সময়োযোগী বিকল্প ব্যাংকিং পদ্ধতি। এই বিষয়ে আপনারা কথা বলতে বা যে কোনো বিষয় জানাতে ফোন করতে পারেন 0281897666 এই নাম্বারটিতে। সেই সাথে ফেসবুক লাইভ স্ট্রিমিং দেখতে পারেন এটিএন বাংলা ফেসবুক লাইভ পেজ থেকে। প্রিয় দর্শক, চলে যাচ্ছে আমাদের আজকের আমন্ত্রিত অতিথির কাছে। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জনাব ডক্টর যশোদা জীবন দেবনাথ, সিআইপি, পরিচালক বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড ও ব্যবস্থাপনা পরিচালক টেকনো মিডিয়া। অনেক ধন্যবাদ আপনাকে সময় করে আমাদের মাঝে আসবার জন্য। যে বিষয়টা নিয়ে কথা বলছি, যে অনলাইন ব্যাংকিং, ডিজিটাল ব্যাংকিং কিংবা গ্রিন ব্যাংকিং সবকিছুই কিন্তু একটা পরিবর্তন, একটা সময়ের সাথে পরিবর্তন হয়েছে এবং এখন আমরা দাঁড়িয়ে চিন্তা করতে পারি যে ক্যাশলেস ব্যাংকিং সিস্টেম একসময় আসবে, আমাদের হয়তো কোনো জায়গায় ক্যাশ ক্যারি করতে হবে না। সো এই সময়টায় যখন আমরা ছিলাম না, কিংবা এখন যা দাঁড়িয়ে সামনের দিনগুলো দেখতে পাচ্ছি, অনেক চেঞ্জেস কিন্তু করতে হয়। ডেভেলপমেন্টের জায়গা থেকে হোক, পপুলেশন ইনক্রিজ করেছে, সব কিছু ম্যানেজমেন্টের মধ্য থেকে ব্যাংকিং সেক্টরের অনেক বড় ভূমিকা রয়েছে। আমি যদি এই করোনা পরবর্তী কিংবা করোনা প্রথম ঢেউয়ের পরে দ্বিতীয় ঢেউ, এই সময়ে দাঁড়িয়ে যদি আমরা ইন টোটাল বাংলাদেশের ডেভেলপমেন্ট সেক্টর নিয়ে কথা বলি, ব্যাংকিং সেক্টরের অবস্থা কি রয়েছে? ধন্যবাদ মিশু। আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই এটিএন বাংলাকে। আমি ধন্যবাদ দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এবং তার অ্যাডভাইজার জনাব সজিদ ওয়াজেদ জয় সাহেবকে, যেটা ডিজিটাল বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং ব্যাংকিং সেক্টর আউট অফ দ্য কান্ট্রি না, ব্যাংকিং সেক্টরটা অন্যান্য সেক্টরের তুলনায় কিন্তু অনেকটাই ডিজিটাইজেশনের দিকে এগিয়ে গেছে। আমি যদি একটু আগের থেকে যদি আপনাকে বলি যে 2008-09 সালগুলোতে আপনি যদি তাকিয়ে দেখেন, সেখানে কিন্তু বাংলাদেশের, আমি ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ ব্যাংকেও, যে অটোমেটেড ক্লিয়ারিং হাউসের মতো একটা হাউস করেছে, যেখানে আপনি নন ট্রেডিশনাল ব্যাংকিং সিস্টেম চলতো। আপনি আগের সিস্টেমটা একটা ব্যাংক একটা সিকিউরিটি ডকুমেন্ট ব্যবহার করতো, একটা অন্য ধরনের এক ইউনিফর্ম সাইজের ছিল না। এখন কিন্তু বাংলাদেশের 59টা ব্যাংক, কিন্তু প্রত্যেকটা ব্যাংকই আপনি একই ধরনের ইউনিফর্ম সিকিউরিটি ডকুমেন্টগুলো ব্যবহার করছে। চেক, আপনি পে অর্ডার, ডিমান্ড ড্রাফট একই সাইজের, এবং ওখানে নিচে দেখবেন আপনি ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন দিয়ে আপনার এটাকে রিডেবল চেকগুলো হচ্ছে, আপনি ইমেজের মধ্যে ট্রানজ্যাকশনগুলো হচ্ছে। আগে কিন্তু একটা ব্যাংকের চেক যদি আরেকটা ব্যাংকে জমা দিতেন, সেটা 3 দিন লাগতো ওই চেকটা কালেকশন হয়ে আসতে। এখনই কিন্তু আপনার কয়েক ঘন্টার মধ্যেই আপনি কিন্তু হাইভলি চেক হলে পরে আপনি ইনস্ট্যান্টলি আপনি কিন্তু আরটিজিএস এর মাধ্যমে আপনি কিন্তু ট্রানজ্যাকশন করতে পারতেছেন, আপনি বিএফটিএম এর মাধ্যমে করতে পারছেন, অটোমেটেড ক্লিয়ারিং হাউসের মাধ্যমে আপনি এগুলো করতে পারছেন। এই চেক সিস্টেমটা কিন্তু আপনার বাংলাদেশে কিন্তু এক সময় মানে এই 3 দিন অপেক্ষা না করেও কিন্তু মানুষে ক্যাশ টাকা উইথড্র করে ডিপোজিট করতো। তখন কিন্তু সম্ভাবনা থেকে যেত যে মানি লন্ডারিং বা আদার যেগুলো ডিফিকাল্টিসগুলো আপনার হতো। এখনই কিন্তু সে দিক থেকে অনেকটাই উন্নত দিকে চলে গেছে। আপনি একটা কাস্টমার ব্যাংকের কাস্টমার যদি আরেকটা ব্যাংকের থেকে চেক কালেকশন করে আনে, সেটা যদি ইনস্ট্যান্টলি পারে, তখন আর ক্যাশের ব্যবহারটা অতটা কিন্তু আগের তুলনায় কিন্তু সেটা হচ্ছে না। পাশাপাশি আপনি ধরেন এই এটিএম মেশিনগুলো, বাংলাদেশে কিন্তু এখন 13,000-এর মতো এটিএম মেশিন আছে। পপুলেশন ডেন্সিটি ওয়াইজ ব্যাংক পিপুল যদি আই এম টকিং অ্যাবাউট, অ্যাপ্রক্সিমেটলি 11 কোটি ব্যাংক কাস্টমারগুলো ব্যবহার করছে। আমি যদি উদাহরণ দিয়ে আপনাকে আমি দিতে চাই, ডাচ বাংলা ব্যাংকে আমি যখন 2009 সালে শুরু করেছিলাম, তখন মাত্র 54,000 অ্যাকাউন্ট ছিল তাদের। আর এখন তাদের এটিএম এবং আদার ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করার জন্য তাদের এখন ক্লোজ টু 30 মিলিয়ন কাস্টমার, এবং প্রতিদিন ট্রানজ্যাকশন তারা প্রায় মোর দেন 6 লাখ ট্রানজ্যাকশন অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল দিয়ে করতেছে। এবং সেই সাথে নাম্বার অফ ব্যাংকসও কিন্তু এখন অনেক এর মাঝে বেশ কিছু পারমিশন পেয়েছে, আরো নতুন নতুন কমার্শিয়াল ব্যাংক যুক্ত হচ্ছে। কিন্তু আলটিমেটলি এই করোনার সময় যদি বলি যে সব ব্যবসায়ী কিন্তু একটু মন্দা ভাব চলছে আন্তর্জাতিকভাবে, ব্যাংকিং সেক্টরের এই জায়গাটা ডেভেলপমেন্ট, আমি একটা জিনিস হলো যে বাংলাদেশ কিন্তু আউট অফ দ্য ওয়ার্ল্ড না। অন্যান্য দেশের ইকোনমিক গ্রোথ রেটের তুলনায় আপনি যদি
আপনি এশিয়া প্যাসিফিক রিজন ক্যালকুলেশন করেন, তখন কিন্তু বাংলাদেশ এখনও কিন্তু ক্লোজ টু 7.5% বা ক্লোজ টু 8% জিডিপি গ্রোথ রেট। আপনি ব্যাংকিং ট্রানজাকশনগুলো কিন্তু হিউজ পরিমাণ বেড়ে গেছে এই করোনার সময়কালীন থেকে। আপনি এই সময় আপনার দ্বিতীয় ঢেউয়ের কথা বলছেন, এখন এই এটিএম মেশিনগুলো দিয়ে আপনার ধরেন 1.2 মিলিয়ন অ্যাবাভ ট্রানজাকশন হচ্ছে গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায়। আপনার এই ট্রানজাকশনের মাত্রাগুলো বেড়ে গেছে, বা এই 13,000 এটিএম আপনার অ্যাপ্রক্সিমেটলি 120টা থেকে 140টা ট্রানজাকশন হচ্ছে। আমরা এদের সাথে প্রতিনিয়তভাবে যুক্ত। তো আমরা কোন এটিএম কোন এরিয়াতে কত রকম ট্রানজাকশন হচ্ছে আমরা কিন্তু এটা আমরা পরিলক্ষিত করতে পারছি যে এটিএমের ব্যবহার বিধিগুলো অনেকাংশেই বেড়ে গেছে। এখনও কিন্তু ব্যাংকগুলো নতুন প্রযুক্তি ব্যবহার করছে। আগে আপনি দেখছেন ট্র্যাডিশনাল সিস্টেমে আপনি এটিএম মেশিনগুলো অনলি ফর দি ক্যাশ ডিসবার্সমেন্ট করতো। এখনই কিন্তু রিসাইকেলার মেশিনগুলো চলে আসছে মার্কেটে। এখন মানে কিন্তু উইথড্রর পাশাপাশি ডিপোজিটও করতে ডিপোজিটও পারছে করতে পারেন। একই মেশিন। হ্যাঁ, একই মেশিনে আপনার এটা একটু ডিফারেন্স কোয়ালিটি মেশিন, নট ফর দ্য ডিসপেন্সার ইউনিট। এটা রিসাইকেলার মেশিনটা আপনার একটা এটিএম দিয়ে আমরা 10 টাকা থেকে 1,000 টাকা পর্যন্ত আমরা কারেন্সি টেম্পলেট জেনারেট আচ্ছা। করছি। এবং আপনি দেখে থাকবেন যে এই কারেন্সি টেম্পেলগুলো এক একটা ডিনোমিনেশনের নোটগুলো বিভিন্ন প্রকার হয়। যেমন 1,000 টাকার নোট 2 পদের 3 পদের, 500 টাকার নোট বিভিন্ন কোয়ালিটি, আবার বিভিন্ন ইয়ারে প্রিন্ট করছে। সেখানে আমরা কিন্তু টোটাল কারেন্সিটা টেম্পলেট জেনারেট করে এখন কিন্তু মেশিনেগুলো 10 টাকার থেকে শুরু করে 1,000 টাকার মানে মেশিন ইয়েগুলো আমরা কিন্তু এগুলো দিচ্ছি। তো এই মেশিনগুলো অ্যাকসেপ্ট করতেছে যেভাবে, আবার একই টাকা কিন্তু ডিসবার্সমেন্ট করতেছে। তো আমরা 24/7 আমরা এই সার্ভিসগুলো এনশিওর করতেছি। ইসলামী ব্যাংক ইতিমধ্যে কিন্তু অনেকগুলো মেশিন বসিয়ে ফেলছে, এবং প্রত্যেকটা ব্রাঞ্চের থেকে একই রিকোয়ারমেন্ট আসতেছে, দে আর লুকিং ফর দি মোর রিসাইকেলার মেশিন। আদার ব্যাংক লাইক স্ট্যান্ড চার্টার্ড ব্যাংক অ্যান্ড ব্রাক ব্যাংক, আদার ব্যাংকগুলো একইভাবে বেরিয়ে চলছে। টেকনোলজিতে দে আর ভেরি ফাস্ট। অ্যান্ড একটা সময় আমি মাননীয় প্রধানমন্ত্রীর যে এসডিজি বাস্তবায়ন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গ্রোথ, এই বাস্তবায়ন করার জন্য আপনার অর্থের নিশ্চয়তা কিন্তু বাংলাদেশের মানুষকে 24/7 এনশিওর করতে হবে। এই এনশিওর করার জন্য এখনও কিন্তু এই 13-14 হাজার এটিএম মেশিন ইজ নট সাফিসিয়েন্ট। আমরা এই মেশিনগুলো ইউনিয়ন পর্যায়ে নিয়ে যেতে চাই। আমরা ইউনিয়ন আপনি এটুআই আমি ধন্যবাদ দিতে চাই। এটুআই কিন্তু ইতিমধ্যে আপনার প্রতিটা 4,600 ইউনিয়ন পরিষদের সাথে ইন্টারনেট কানেক্টিভিটি স্টাবলিশ করছে। সেই সেই সেখানে কিন্তু এখন ওয়াইফাই চলে। আমরা কিন্তু এটিএম মেশিনগুলো আমরা ইউনিয়ন পরিষদে এবং গ্রামের ছোট বাজারে, যেখানে মানুষগুলো ব্যাংকিং সেবা থেকে অনেকটা দূরে থাকে, একটা ব্যাংকিং আওয়ারের ভিতর 10টা থেকে 4টার ভিতর একজন কৃষক যদি ব্যাংকে যায়, সেই কৃষক কিন্তু ঠিকমতোভাবে ট্রানজাকশনগুলো বা তার ব্যক্তিগত কাজ ফেলে থেকে আপনি ব্যাংকে ব্রাঞ্চে যেয়ে বসে থাকতে হবে। দেন এটা না করে সে কিন্তু ব্যাংকিং আওয়ারের বাইরেও কিন্তু ট্রানজাকশন করতে পারে। এই 24 ঘন্টা লেনদেনগুলো এনশিওর করার জন্য অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেলের বিকল্প নাই। এবং এই হিউম্যানলেস ট্রানজাকশন আপনি দেখেন, এই করোনার সময়ে আপনার ব্যাংকের অনেক লোক কিন্তু তারা মানে করোনা ইফেক্টেড হয়েছে। সোনালী ব্যাংক বলতে পারেন, বাংলাদেশ ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক সহ ব্র্যাক ব্যাংকের অনেক লোক কিন্তু মারা গেছে। তো এই 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 মানে ব্যাংকের যে মানে জামটা, মানুষের যে ভিড়টা, সেটা এড়ানোর জন্য এই এটিএম এর বিকল্প রাস্তা নাই। এবং সেই সাথে যদি মোবাইল ব্যাংকিং এর কথাও বলে থাকি যে ঠিক আছে, এটিএম তো ক্যাশটা যদি ধরতে হয়, না ধরতে হলে অনলাইন ট্রানজ্যাকশনটা কিংবা ট্রান্সফার, যেটাই আমরা মোবাইলের অ্যাপসের মাধ্যমে ব্যাংকের যে অ্যাপগুলো থাকে সেটাও কিন্তু আরো ইজি প্রসেস। হ্যাঁ, আপনার বিকাশের কথা চিন্তা করেন। এই সময়ে এই বিকাশ বা রকেট বা এম ক্যাশ সবাই কিন্তু হিউজ সাকসেস করতেছে, কিন্তু বাংলাদেশের মানুষগুলো ক্যাশের পর কিন্তু নির্ভরশীল। আপনি বাজার বা গঞ্জে যেখানে যান না কেন, তারা ক্যাশ ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তখন কিন্তু ক্যাশ আউট পয়েন্ট দরকার আপনার। আমি অনেক পত্রপত্রিকায় দেখেছি যে বিকাশের কিন্তু এই ক্যাশ ট্রানজাকশনের জন্য কিন্তু ডিফিকাল্ট পার্ট হয়েছে। এটা যদি ডিজিটাইজেশন ট্রানজাকশনটা হয়, আপনি এটিএম মেশিন দিয়ে দেন আপনার পয়েন্ট টু সেলস টার্মিনাল দিয়ে, তখন কিন্তু মানুষের এই ক্যাশের যে হ্যাসেলটা, এটা কিন্তু এড়ানো সম্ভব। আর যখনই হিউম্যান ইনভলভমেন্ট, তখনই কিছু ডিফিকাল্ট পার্ট থাকে। তো বাংলাদেশে এখন অন্যান্য দেশের তুলনায় আপনি যদি ইন্ডিয়ার কথা চিন্তা করেন, ওখানে কিন্তু ব্রাঞ্চে গেলে আপনি
50,000 টাকার উপরেও কিন্তু আপনি ক্যাশ ড্র করতে পারবেন না। অন্যান্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি লাইক ইউরোপে অথবা ইংল্যান্ডে তোমরা কিন্তু 2 পাউন্ডও খরচ করে ওই আপনার কার্ড দিয়ে দেন মোবাইল অ্যাপস দিয়ে। আপনি টোটালি তো ক্যাশ ব্যবহারের চায়না তো ভুলেই গেছে। চায়নায় আপনি ধরেন টোটালটাই আপনি ডিজিটালি ট্রানজাকশন হয়েছে। বাংলাদেশ কিন্তু আউট অফ দ্য ওয়ার্ল্ড না। একটা স্টেজ এরকম আসবে যে ক্যাশের ব্যবহার কমে যাবে যখন ধরেন অনেক টেকনোলজি তো পরিবর্তন হয়ে গেছে। এখন ধরেন এই ক্যামেরার যুগ শেষ, এখন মোবাইল দিয়ে ইয়ে হচ্ছে। আপনি টেকনোলজি 4G এখন যদি পরিপূর্ণভাবে গ্রামগঞ্জে চলে আসছে, হয়তো 5G চলে আসবে, তখন কিন্তু মানুষ এই অর্থটা এই মোবাইল অ্যাপসের মাধ্যমে বিভিন্ন ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে এগুলো চলে আসবে। তবে একটা কথা হচ্ছে, যতই আমরা ডিজিটালাইজেশনের দিকে যাই, আমাদের নিজেদেরকে কিন্তু এই ডিজিটালাইজেশনের সাথে আমাদের খাপ খাইয়ে নিতে হবে। রাইট। আমরা নতুন সিস্টেম, নতুন টেকনোলজি নিয়ে আসছি, নতুন অ্যাপস, নতুন ডিভাইস, বাট নিজেরা যদি একটু শিক্ষিত না হই কিংবা একটু ভরসা করতে না পারি, সেই কার্ড হোক, অনলাইন ট্রানজ্যাকশন হোক, রাইট। কিংবা যে পিনগুলো ব্যবহার করতে হয় সেটা নিজের ভেতরেই যে রাখতে হবে, অনেক বিষয় আছে কিন্তু এখনো খুব একটা এই নলেজের জায়গা থেকে আমরা পিছিয়ে আছি। তো সেইটা অ্যাওয়ার করতে গেলে, একটু অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে গেলে ব্যাংকগুলো কিভাবে সাপোর্ট করতে পারে তার সকল কাস্টমারদেরকে? না, এখন একটা জিনিস হলো যে ব্যাংকগুলো কিন্তু টেকনোলজি অ্যাডপ্ট করতেছে। আপনি যদি টেকনোলজির কথা চিন্তা করেন, যেমন আমাদের পোস্ট অফিস, আগে চিঠিপত্র আমরা লিখতাম, গ্রামে গঞ্জে চিঠিপত্র যেত, বাড়ির থেকে চিঠিপত্র আসতো, জি। কিন্তু এখন কিন্তু এই টেকনোলজি এনে অ্যাডপ্ট হয়েছে, আমরা কবে চিঠি লিখছি ভুলে গেছি কিন্তু। জি। এরকম অনেকগুলো টেকনোলজি কিন্তু জনগণ, বাংলাদেশের মানুষ কিন্তু এখন কিন্তু বোকা নাই। এখনো কিন্তু প্রায় 7 কোটি মানুষ অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতেছে। জি। 11 কোটি মানুষে আপনি ফেসবুক অ্যাকাউন্ট আছে। সবাই কিন্তু আপনি এই টেকনোলজি অ্যাডপ্ট করতেছে। এখন ব্যাংকগুলো আপনি ফেসবুক ব্যাংকিং এর প্ল্যান করতেছে। আপনার মোবাইল অ্যাপসের মাধ্যমে বিভিন্ন ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে এখনো কিন্তু বাংলাদেশে 7% ট্রানজাকশন হচ্ছে। ডে বাই ডে গ্রো করতেছে। আপনার এই আমি যেটা বললাম যে এটিএম বা রিসাইকেলার এটিএম, আপনার এই অটোমেটেড ক্লিয়ারিং হাউস, পাশাপাশি আরটিজিএস এর মতো যে রিয়েল টাইম ডিপোজিটগুলো বাংলাদেশ ব্যাংক যে চালু করেছে, এই 59টা ব্যাংক যে এই এই প্রযুক্তি ব্যবহার করতেছে, অনলাইন ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে, এটা কিন্তু আপনার সিগনিফিকেন্টলি আদার অর্গানাইজেশন থেকে এটা কিন্তু একটা অনেকটাই ফাস্টার। আপনার প্রযুক্তির যে ডিফিকাল্টিজ আছে বা নেগেটিভও আছে, তো প্রযুক্তি ব্যবহার করতে ব্যাংকগুলো কিন্তু একটার পর একটা প্রযুক্তি চেঞ্জ করতেছে, মানুষের কাস্টমারের দোরগোড়ায় পৌঁছানোর জন্য সেরকম ক্যাম্পিং করতেছে ব্যাংকগুলো। আপনার আদার এজেন্সি, ব্যাংকে এজেন্সি রাখছে, তাদের মাধ্যমে মার্কেটিং বা আদার যে সলিউশনগুলো সেগুলো প্রোভাইড করছে। তবে ব্যাংকগুলো আগায় যাচ্ছে। আমি বিশ্বাস করি বাংলাদেশে যতগুলো ব্যাংক সেবা দিয়ে যাচ্ছে, বাংলাদেশের শতভাগ আনব্যাংক পিপুলকে যদি ব্যাংকে রূপান্তরিত করা সম্ভব হয়, তখন কিন্তু বাংলাদেশের এসডিজি বাস্তবায়ন করতে, যে মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন 2031, এটা বাস্তবায়ন করতে অনেকটাই মানে ইজিয়ার হয়ে যাবে। অর্থের নিশ্চয়তাগুলো দিতে হবে। ব্যাংকগুলো কিন্তু সেভাবেই কাজ করে যাচ্ছে। জি। বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম নিয়ে যদি কথা বলতে হয়, একটু ব্রডার স্কেলে যদি চিন্তা করি, সেটা হচ্ছে ক্রস বর্ডার ব্যাংকিং ট্রানজ্যাকশন বা ক্যাশ ট্রানজ্যাকশনের কথা যদি বলি, বাংলাদেশ থেকে অন্য কান্ট্রিতে ট্রানজ্যাকশন করা কিংবা ওখান থেকে ক্যাশ নিয়ে আসা ব্যাংকিং সিস্টেমের চ্যানেলের মধ্য দিয়ে, এই জায়গাতে কিন্তু এখনো বেশ কিছু ডিফিকাল্টিজ হয়েছে। আমরা দেখা যাচ্ছে অন্য একটা কান্ট্রিকে ব্যবহার করে ভায়া হয়ে ট্রানজ্যাকশনটি করতে হয়। তো এই জায়গাটায় যেহেতু ব্যবসায়ীরা অনেক সময় অনেক কমপ্লেইনস করে কিংবা তারা অনেক সমস্যা ফেস করে, এই জায়গাটা সলিউশনের জন্য বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম কি পরিবর্তন আনতে পারে? এখানে একটা জিনিস দেখবেন আপনি, বাংলাদেশের যে ব্যাংকিং সিস্টেমটা প্রত্যেকটা কিন্তু চেঞ্জ হচ্ছে ডিপেন্ড অন দ্য রিকোয়ারমেন্ট। আপনার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মাধ্যমে যে আউটসোর্সিং ছেলেমেয়েরা কাজ করে দিচ্ছে, আপনি লাস্ট ইয়ারেও কিন্তু মোর দেন 800 মিলিয়ন মানে ডলার আমাদের ছেলেমেয়েরা আর্নিং করছে। প্রায় কয়েক লক্ষ, 4 লক্ষর উপরে ছেলেমেয়েরা কিন্তু এই আউটসোর্সিং বিজনেসের সাথে যুক্ত। বাংলাদেশের গভর্নমেন্ট সো প্রোঅ্যাক্টিভ যে অন্যান্য দেশের তুলনায় আপনি যদি ইন্ডিয়ার রাজস্ব ব্যবস্থাটা দেখেন, আর্নিং সোর্সগুলো দেখেন, তথ্য প্রযুক্তি থেকেই কিন্তু সবচেয়ে বেশি আর্নিং করতেছে। আমাদের ছেলেমেয়েরা কিছুটা ডিফিকাল্টিস ফেস করতেছে, যারা ওরা আউটসোর্সিংয়ের মাধ্যমে একটা বিদেশি কোম্পানির কাজ করে দিল, ওই মানিটা যাতে সঠিকভাবে ওদের অ্যাকাউন্টে
আসতে একটু সময় লাগে। জি। এই জায়গাটা হ্যাঁ, ক্রস বোর্ডিং এর ব্যাপারে বাংলাদেশ ব্যাংক এগুলো কাজ করে যাচ্ছে। হয়তো এখনো যেরকম বিভিন্ন কোম্পানি লাইক ওয়েস্টার্ন ইউনিয়ন, পেপল অ্যান্ড আদার কোম্পানিগুলো আছে, সেগুলো পেপল হয়তো এসে পড়বে। ওয়েস্টার্ন ইউনিয়ন দারুণভাবে কাজ করতেছে। আপনার এখনো কিন্তু ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আমাদের যে বাইরের যে কোম্পানিগুলো আছে, যারা যারা ফান্ড ট্রান্সফার করতেছে, সেইগুলো হয়তো ক্যাম্পিংটা যেটা দেশের বাইরে, আমাদের কিন্তু হিউজ মানুষেরা কিন্তু বাংলাদেশের বাইরে কাজ করতেছে, তাদের অর্থটা অনেক সময় কিন্তু ব্যাংকিং চ্যানেলের বাইরেও ব্যবহার করে। সেটা যদি টোটালি মানে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আসে, ইজিয়ার হয়। আমি আমি একটা ডিফিকাল্টি পাস করছি আপনার আমেরিকাতেই, একটা অন্য একটা স্টেটে, সেখানে অনেক লোকে কাজ করে, তারা আবার অন্য একটা সিটিতে এসে টাকা ট্রান্সফার করে। সাইপ্রাসও একই সমস্যায় দেখছি। তো আমাদের এই এই মার্কেটিংগুলো, আমাদের ব্যাংক যারা আছে তাদের এজেন্ট ওখানে ক্রিয়েট করতে হবে, ওদের সাথে এগ্রিমেন্ট ডেভেলপ করতে হবে, যার মাধ্যমে কিন্তু এই যে বাইরের টাকাগুলো, অনেক সময় একটা ওয়েবসাইট ডেভেলপ করে দিল একটা কোম্পানি, ফর এক্সাম্পল ক্যানাডার, সেই কোম্পানি টাকাটা ট্রান্সফার করার তার আর্নিং সোর্সটা ইজিয়ার হয় না অনেক সময়। যে রাইট যে ছেলেটা কাজ করতেছে, সে তার অ্যাকাউন্টে যাতে হিট করে ওই টাকাটা। তো এখনও কিন্তু বাংলাদেশে ধরেন $700-800 মিলিয়ন আপনার এই আর্নিং করতেছে, কিন্তু অন্যান্য দেশে সে তুলনায় কিন্তু অনেক বেশি। আপনার হিউজ স্কোপ বাংলাদেশের ছেলে মেয়েদের জন্য, যে ডেটা এন্ট্রির কাজ, মেডিকেল ট্রান্সমিশনের কাজ, দেন ওয়েবসাইট ডেভেলপের কাজ, অনেক মানে অ্যাকাউন্টিং যে সিস্টেমটা, এটা বাংলাদেশের বাইরে কিন্তু অনেক ডিমান্ড আছে। আপনি তথ্য প্রযুক্তি খাত কিন্তু আপনার অন্যান্য ওয়ার্ল্ডের থেকে যদি কম্পেয়ার করে, এখনও বাংলাদেশে একটু কম, বাট ইট উইল বি গ্রোয়িং ভেরি ফাস্টার। আর ব্যাংকিং সিস্টেমটা ডেভেলপ করতে হবে, এই অর্থগুলো নিশ্চয়তা দিতে হবে। এই জায়গাটা বাংলাদেশ ব্যাংক সহ সব কমার্শিয়াল ব্যাংকগুলোর কাজ করার সুযোগ রয়ে গেছে। আচ্ছা, আপনি বলছিলেন যে আমরা সামনে ক্যাশলেস সোসাইটির কথা চিন্তা করতে পারি, তো সেই জায়গাটায় যেতে এখনো যেহেতু প্রযুক্তির সাথে অনেকেই তাল মিলিয়ে চলতে পারছে না, কিংবা রাইট। এখন আমাদের নলেজ ডেভেলপমেন্টের জায়গাটা রয়েছে, তো ওইখানে যেতে আমাদের কিভাবে নিজেদেরকে ডেভেলপ করলে আমরা ওই জায়গাটায় যেতে পারবো? আমাদের আমাদের একটা জিনিস হলো যে এডুকেশনের দিক দিয়ে আমাদের সজাগ হইতে হবে। গভর্নমেন্টের এই সাইডটা দিয়ে আপনি তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার গ্রামে গঞ্জে পৌঁছায় দিতে হবে। জি। আচ্ছা। যেমন ডিসলাইন আমরা আমরা টেলিভিশন দেখি, জি। এক্স্যাক্টলি দ্য সেম ওয়ে আপনার তথ্য প্রযুক্তি সবার হাতের মধ্যে থাকবে। জি। দেন তখনই কিন্তু এই যে আপনার বিকাশের কথাই বলি, যে কয়েক বছর আগে বিকাশের কিছু শেয়ার বিল গেটস ফাউন্ডেশনের কাছ থেকে প্রায় $250 মিলিয়ন দিয়ে কিন্তু আলিপে কিনে নিল, মানে 18% শেয়ার। তো এই কোম্পানিটা যদি আপনি দেখেন যে 100% শেয়ারের দাম মোর দেন $1 বিলিয়ন, আর একটা ব্যাংকের পেইড আপ ক্যাপিটাল 500-600 কোটি টাকা, প্রায় 15-16টা ব্যাংকের সমান কিন্তু ওন করতেছে বিকাশ ইটসেলফ। তো তার মানে কি, মানে কাস্টমার এখনও কিন্তু গ্রামে গঞ্জে সবারই বিকাশ অ্যাকাউন্ট আছে, এবং শতভাগ মানুষের মধ্যে যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে, এই ধরনের অ্যাপস ব্যবহার করে, যখন ফান্ড একে অপরের সাথে ট্রান্সফার করতে পারে, তখনই কিন্তু আপনার এই মানে ফিজিক্যাল ক্যাশটা রূপান্তরিত হয়ে আপনার ক্যাশলেস হয়ে যাবে। আপনি অন্যান্য দেশে, আপনার লন্ডনে অনেকটাই ক্যাশলেসের দিকে চলে গেছে, আপনি ইউরোপের অনেকটাই ক্যাশলেস। একটা একটা তো ডিক্লেয়ারই করছে যে 100% ক্যাশলেস সোসাইটি, ইউরোপের একটা কান্ট্রি। তো সেই ক্ষেত্রে বাংলাদেশও কিন্তু এর ব্যতিক্রম না, বাংলাদেশও আসবে। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশটাকে, এই করোনাকালীন সময়ে অন্যান্য দেশে যেমন ইকোনমি ফল ডাউন করছে, ইভেন ইন্ডিয়াতে less than 4% জিডিপি গ্রোথ রেট, এখানে বাংলাদেশে 7.8%। আপনি চিন্তা করেন যে এই করোনার সময়ও বাংলাদেশ কিন্তু কতটা স্ট্রং ভূমিকা পালন করতেছে। এটা দূরদর্শিতা মাননীয় প্রধানমন্ত্রীর, এবং ডিজিটাল অ্যাডভাইজার আমাদের সজীব ওয়াজেদ জয় সাহেব সেভাবেই আগায় নিয়ে যাচ্ছে। অবশ্যই। আমরা তো 2021 সালকে ডিজিটালাইজেশনের দিকে এগিয়ে নেওয়ার জন্য বেশ কিছু বছর ধরে কাজ করছিলাম, এবং ডিজিটাল বাংলাদেশ যে স্বপ্নটা আমরা সবাই মিলে দেখেছি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সাথে নিয়ে দেখেছেন। তো এই জায়গাটায় যদি বলি যে ব্যাংকিং সেক্টরের ডিজিটালাইজেশন, এখনই কি আমরা কিছুটা ডেভেলপমেন্ট বাকি রয়েছে, কিংবা কতটুকু এগোলে আমরা বলতে পারবো যে ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন, তার মধ্যে ব্যাংকিং সেক্টরটা পুরোটাই আওতায় চলে এসেছে? আমি যদি আপনি অনলাইন ব্যাংকিংয়ের কথা চিন্তা করেন,
তাহলে আমাদের 59টা ব্যাংকই কিন্তু অনলাইন ব্যাংকিং ফ্যাসিলিটি দিচ্ছে। আগে যেরকম ট্রেডিশনাল সিস্টেমে একটা ব্রাঞ্চ ব্যাংকিং, যে একটা ব্রাঞ্চের কাস্টমার ওই ব্রাঞ্চে যেতে হতো, এখনই কিন্তু যে কোনো কাস্টমার যে কোনো ব্রাঞ্চে যেই আপনি ট্রানজাকশন করতে পারছে। আপনি আরটিজিএস চালু করেছে, দেন আদার সেক্টরগুলো চালু করে দিছে। আমি দৃঢ়তার সাথে বলতে পারি যে অন্যান্য যে কোনো সেক্টর থেকে ব্যাংকিং সেক্টর ডিজিটালাইজেশনে অনেকটা এগিয়ে গেছে। এবং এই মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন অ্যান্ড মিশন, যেটা আমাদের দেশ তো এখন মধ্যম আয়ের দেশে চলছে, এ দেশ থেকে আমার ওই 2041 লাগবে না, হয়তো 2025 সালের মধ্যেই বাংলাদেশ একটা উন্নত দেশে রূপান্তরিত হবে বলে আমি বিশ্বাস করি। আপনি দেখেন মেগা প্রকল্প লাইক আপনার পদ্মা ব্রিজের মতো কতজন কত কথা বলছে, এই ব্রিজটা যাতে হবে না, হতে দেওয়া হবে না, বা বিভিন্ন দুর্নীতি অনিয়মের কথা। সে তুলনায় কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই পদ্মা ব্রিজের মতো ব্রিজ বানায় ফেললো, যেটা অসম্ভব একটা জিনিস ছিল। আর একটা ব্রিজও মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ঘোষণা দিচ্ছে যে আমাদের এই রোডেও একটা ব্রিজ হবে। তো এই প্রকল্পগুলো বাস্তবায়ন হলে পরে দেন আপনার এই অর্থের ব্যবহারগুলো, জি। একটা জিনিস হলো গ্রামের মানুষের কাছে অর্থের পৌঁছাতে হবে, সহজলভ্য হবে। আপনি যেহেতু বলেছেন যে বিভিন্ন ধরনের এটিএম মেশিন, সেই সাথে রিসাইক্লার মেশিনের প্রচলনটা এখন বেড়েছে এবং এখন অনেক ডিমান্ড, নতুন অনেক ব্যাংকের এখনও এই মেশিনগুলো নেই কিংবা সংখ্যায় কম রয়েছে, অনেক ডিমান্ড রয়েছে। কিন্তু বিভিন্ন সময় আমরা কিন্তু দেখি যে ট্রানজ্যাকশনের ক্ষেত্রে মানি লন্ডারিংয়ের বা যে কোনো ফ্রডুলেন্সের সমস্যার কথা আমরা অনেক সময় দেখি, আমরা এসএমএস পাই যে পিন কোড কাউকে শেয়ার না করতে, কিংবা কেউ শেয়ার না করলেও সামহাও কোনো ট্রানজ্যাকশন হয়ে যাচ্ছে ফ্রডুলেন্সের বিষয়ের কারণে। তো এই জায়গাটা যতটাই ডিজিটালাইজেশনের দিকে যাব, এই ছোটোখাটো সমস্যা কিন্তু বাড়ছে মনে হচ্ছে। তো সেটাকে কন্ট্রোলে নেওয়ার জন্য আসলে ব্যাংকিং সেক্টরটা কিভাবে কাজ করে? আমি শুধু আপনার মানে কোশ্চেনটা যথেষ্টই যুক্তিযুক্ত। আপনার এটা নট অনলি দ্য এ পিন, আপনি একটা এটিএম কার্ড যদি আরেকজনকে বলেন যে পিন নাম্বারটা দিয়ে টাকাটা উইথড্র করে নিয়েছে, তখন কিন্তু পিনটা তার কাছে চলে গেল। জি। যারা কাস্টমার তাদের কিন্তু উচিত হবে যে এই পিনগুলো, ডেবিট কার্ডের পিনগুলো বা ক্রেডিট কার্ডের পিনগুলো মানে ঠিকমতো রাখা। এখনও কিন্তু অনলাইন বা যেটা কল সেন্টারের মাধ্যমে পিনটা কিন্তু চেঞ্জও করা যেতে পারে। বিভিন্ন ব্যাংকের একটা কল সেন্টার আছে, তাকে ফোন করে কিন্তু আপনি পিন নাম্বারটা চেঞ্জ করতে পারেন। আর ফ্রডের দিক দিয়ে আপনি যদি দেখেন যে আমার অভিজ্ঞতা 2009 সাল থেকে পর্যন্ত 2021 সালের ভিতরে দুই একটা কিন্তু ঘটনা ঘটছেই। আপনার কিছু আমরা যদি ইউক্রেনের, বলি যে সিস্টেম হ্যাক করেও কিন্তু হ্যাঁ, এই এটাই আমি ফ্রডুলেন্স করা বলছিলাম, সম্ভব। যে কিছুদিন আগে 2016-17 দিকে আপনি ইউক্রেনের কিছু নাগরিক এসে আমাদের এটিএম কিন্তু কম্প্রোমাইজ করতে গেছিল। তারা নেটওয়ার্ক কম্প্রোমাইজ অথবা সফটওয়্যার কম্প্রোমাইজ করে কিন্তু কিছু এটিএম এর থেকে টাকাও তুলে নিয়ে গেছে। তো তখন কিন্তু আমি ধন্যবাদ দিতে চাই এই পুলিশ ডিপার্টমেন্টকে। তারা এতটাই প্রোঅ্যাক্টিভ ছিল যে ওদের যে গ্যাং ছিল, যে 12-14 জন, সবাইরই জি। কিন্তু তারা অ্যারেস্ট করছে। এবং অ্যারেস্ট করার পরে তাদের কাছে এই একটা জিনিস হলো যে হ্যাকাররা কিন্তু সাংঘাতিক স্মার্ট। যারা সফটওয়্যার ডেভেলপ করে, যারা এই যে এবং আমাদের তাদেরকে ট্র্যাক কিন্তু খুব একটা করা যায় না, বিভিন্ন লোকেশন শো হ্যাঁ, করে। আমরা পুলিশ ডিপার্টমেন্ট প্রত্যেকটা সদস্যই হ্যাকারদের চক্রটাকে ধরে অ্যারেস্ট করেছিল, তারা কাস্টডিতে দীর্ঘদিন ছিল। জি। তো সেখানে কিন্তু ব্যাংকগুলো এইগুলো দেখে আপনার স্কিমিং ডিভাইস, যেটা অ্যান্টি স্কিমিং ডিভাইস বসাইছে এটিএমগুলোর উপরে। আপনার ওই আগে দেখেন যে ওই কিপ্যাডটাগুলো ওপেন থাকতো, এখন কিপ্যাডটা প্রোটেক্টেড করার জন্য আসছে। তারা কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশনের সফটওয়্যার ডেভেলপমেন্ট করছে, এনডিসি প্রোটোকলগুলো ইউজ করতেছে। তো এগুলো করে কিন্তু আপনার এটিএমগুলো কিন্তু অনেকটাই প্রোটেক্টেড। আবার কিন্তু এগুলো কিন্তু প্রতিনিয়ত র্যাপিডলি চেঞ্জ করতে হয়। আপনার যদি ফ্রডস্টাররা কোনো ইনফরমেশন পেয়ে যায়, দেন আবার চেঞ্জিং আসতেছে। আপনি আচ্ছা। কিন্তু আপনার এই যে আগে উইন্ডোজ এক্সপিতে চলতো, তার উইন্ডোজ 7, উইন্ডোজ 10 আপগ্রেডেশন। আপগ্রেড করতেছে এটিএমগুলো। এগুলো কিন্তু এই ট্রেডিশনাল একটা সিস্টেম বসায় রাখলে পরে 5 বছর পরে কিন্তু এটা চেঞ্জ করার দরকার হয়ে পড়ে প্রযুক্তির চেঞ্জের সাথে সাথে। সেক্ষেত্রে কিন্তু ব্যাংকগুলো সেই মানে কার্যকারিতা গ্রহণ করতেছে এবং সেভাবে কিন্তু প্রত্যেকটা এটিএমে কিন্তু এখনও কিন্তু 2টে ফ্যাক্টরে আপনার অ্যান্টি স্কিমিং ডিভাইস বসানো হয়েছে। আপনি তারপরেও আবার কেউ আসবে না বলা যায় না, তো আসলে পরেও কিন্তু ব্যাংকগুলো সেভাবে R&D করে, তাদের রিসার্চ করে, তাদের এই নেক্সট স্টেপগুলো নিতে হবে। আপনার জি। ফর্জারি থাকতেই পারে,
কিন্তু প্রোটেকশনটা নেওয়ারও কাস্টমারের মানে ব্যাংকের কর্তব্যের মধ্যেই পড়ে। জি। এই ডিজিটাল ব্যাংকিং এর মধ্যে এটিএম মেশিনের পাশাপাশিও পজ মেশিনের কিন্তু ব্যবহার অনেক বেড়েছে এবং অনেক বিভিন্ন বেড়েছে। সার্ভিসের সাথে কিন্তু এটা যুক্ত। কিন্তু একটা সমস্যা দেখা যায় কি, একটু পার্সেন্টেজ যে অ্যামাউন্টটা আসলে পজ মেশিনে বা কার্ডে চার্জ করলে একটা ছোট অ্যামাউন্ট কেটে রাখা হয় এই সার্ভিসটির জন্য। তখন দেখা যায় যে বলাই হয় যে ক্যাশে দিলে 5% ডিসকাউন্ট, কার্ডে যদি দেয় 3% ডিসকাউন্ট। Right. মানে যদি কেউ ডিসকাউন্ট, আমি একটা এক্সাম্পল দিয়ে বললাম, তো এই সময় তখন কিন্তু মানুষ কি করে যে আমি ঠিক আছে ক্যাশ দিলেই যদি 5% আমি ডিসকাউন্ট পাবো সেটাই করবো, ওয়াই আমার 2% কমে আমি ডিসকাউন্টটা নিব। তো এইরকম বিভিন্ন কিছু সমস্যা কিন্তু উঠে আসে। তো পজ মেশিন ব্যবহারে কার্ডে ট্রানজ্যাকশন করলে যে পরিমাণ পার্সেন্টেজ ব্যাংকগুলো কেটে রাখে সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে, ওই জায়গাটা নিয়ে কাজ করার কি সুযোগ রয়েছে আমাদের? না, এখন দেখেন বিভিন্ন ব্যাংকগুলো বিভিন্ন রকমের মানে কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট কাস্টমারের সাথে, একজন শপকিপারের সাথে একজন ব্যাংকারের। জি। যেমন কিছু কিছু ব্যাংক আপনার 2%, কিছু কিছু ব্যাংক 1.5%, ইভেন কিছু ব্যাংক আছে যে লেস দেন 1%, ওরা কিন্তু সার্ভিস চার্জ নিচ্ছে ওই আপনার ট্রানজাকশনের উপরে। এর জন্য দেখা যায় যে অনেক ব্যাংকগুলো বা অনেক সময় যে হাই সার্ভিস চার্জ যেসব ব্যাংকে নেয় তাদের পজ মেশিন রাখাই হয় না, আমি বা ওই কার্ডগুলো অ্যাকসেপ্টই করা না হয় না না। আমি আপনার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের দৃষ্টি আকর্ষণ করতে চাই। বাংলাদেশে কিন্তু এটিএম এর উপরে বাংলাদেশ ব্যাংক কিন্তু একটা নীতিমালা করে দিয়েছে যে আপনার কার্ড দিয়ে যদি একটা স্ট্যান্ড চার্টার্ড ব্যাংকের কার্ড দিয়ে যদি ডাচ বাংলা ব্যাংকে এটিএম আপনি উইথড্র করেন তাহলে আপনার 20 টাকা ফি দিতে হবে। তেমনি ভাবে যদি বাংলাদেশ ব্যাংক সমস্ত ব্যাংকগুলোকে বলে দেয় যে প্রতিটা ট্রানজাকশন ফি হবে ধরেন 0.5% or 7.75% or 1%, হোয়াটএভার, একটা নীতিমালার মধ্যে থাকলে পরে বিভিন্ন ব্যাংক যে বিভিন্ন রকমের এগ্রিমেন্ট করে টাকাগুলো নিচ্ছে, আমি জানি কোন কোন ব্যাংক মোর দেন 2%ও নিচ্ছে, ডিপেন্ড অন দ্য কাস্টমার ট্রানজাকশনের উপরে। তো 2% যদি আপনি একটা ট্রানজাকশন করে আপনি ফি নেয়, তো ইটস ভেরি ডিফিকাল্ট। বিশেষ করে মেয়েরা যখন আপনি জুয়েলারি শপে যায় তখন কিন্তু একটা বড় বিল আসে, সেটা যদি আপনি তারা জিজ্ঞেস করে যে আপনি ক্যাশে দিলে কম নেবেন, আপনি কার্ডে দিলে 2% মানে বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ট্রানজাকশন গুলো একটা যদি নীতিমালার মধ্যে থাকে যে এক্স্যাক্টলি দ্য 1% ফর অল ব্যাংক, দ্যাট উইল বি হেল্প ফর দ্য কাস্টমার। এই বিভ্রান্তিমূলক কথা আসবে না তখন। আর আমি আপনার মাধ্যমে আরেকটা জিনিস বলতে চাই, যেটা আমি বলছিলাম যে গভর্নমেন্ট ব্যাংকগুলো কিন্তু এখনো কিন্তু এই ডিজিটাইজেশনের দিকে, অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেলের দিকে অনেকটা তুলনামূলক হারে প্রাইভেট ব্যাংক থেকে পিছিয়ে আছে। এখনো কিন্তু গভর্নমেন্ট ব্যাংকের কাজ করার সুযোগ রয়ে গেছে। গভর্নমেন্ট ব্যাংক, সোনালী ব্যাংকের ধরেন 7-8 হাজার ব্রাঞ্চ, জনতা ব্যাংকের তদ্রুপ। আপনি যদি এই দরিদ্র জনগোষ্ঠীকে সার্ভিস দিতে হয়, গ্রামে গঞ্জে সার্ভিস দিতে, তাহলে আমাদের সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী, রূপালী এদের মাধ্যমে যেতে হবে। এরা যদি এই ডিজিটাইজেশনের উপরে কিছুটা কনসেন্ট্রেশন ক্রিয়েট করে, দ্যাট উইল বি হেল্প ফর দ্য বাংলাদেশি পিপুল টু ইউজ দ্য রাইট প্ল্যাটফর্ম। মানে অল টুগেদার মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্নটা সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে। তারা এই ডিজিটাল ইকুইপমেন্টগুলো আপনার গ্রামে পৌঁছানো লাগবে, গ্রামের বাজারে পৌঁছানো লাগবে, ইউনিয়ন পরিষদ সেন্টারে পৌঁছানো লাগবে। দ্যাট উইল বি রিয়েলি হেল্প ফর দ্য কান্ট্রি। অবশ্যই এই ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্নের কথা বলছি সেটা যদি আমরা বলি যে দের ইজ নো এন্ড অফ ডিজিটালাইজেশন, যতটুকুই আমরা ডিজিটালাইজড হই তারপরে কিন্তু সবসময় আপগ্রেডেশনের সুযোগ সবসময় থেকে থাকে। তো যে কোনো নীতিমালা যতটুকুই ডিজিটালাইজেশনের সাথে যুক্ত রয়েছে সবগুলোই আমাদের একটু জানতে হবে, মানতে হবে, এবং সেই লক্ষ্যে কাকে কিভাবে আপগ্রেডেশন করা যায় সেই জায়গাটাও খেয়াল রাখতে হবে। তো আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্য, এবং অনেকগুলো বিষয় আমরা কথা বলেছি। নিশ্চয়ই আমাদের দর্শকরা সাথে ছিলেন এবং উপকৃত হয়েছেন। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ এটিএন বাংলাকে। দেখা হবে আগামী পর্বে একই সময়ে একই দিনে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।